হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 55-এর যে ইংলিশের যে প্রশ্নটা আছে সেটা আমি ডিসকাস করবো আর সলিউশন করব, যেটা কিনা তোমাদের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো সিন থেকে যেটা দেওয়া আছে সিন থেকে যেটা দেওয়া আছে এটা জানো তোমরা কোথা থেকে দেওয়া আছে? এটা হচ্ছে দ্য বুক অফ নেচার। ঠিক আছে, তো এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। দেখো প্রথমে ট্রু অর ফলস দেওয়া আছে। ট্রু অর ফলস দেওয়া আছে। তোমরা এটা পড়েছো সবাই, এখানের বিষয়বস্তু তোমরা জানো এইটুকু প্যাসেজটা। তো এখানে বলা হচ্ছে বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, মানে ওখান থেকে তোমরা জানো যে এটা একটা বাবা জওহরলাল নেহরু তার যে ছোট্ট মেয়ে তাকে একটা চিঠি লিখছেন। তো চিঠিতে নেচারের প্রতি যে ভালোবাসা, নেচারকে আমরা কিভাবে জানবো, নেচারকে কিভাবে আমরা পড়বো, সেই সম্পর্কে বলা হচ্ছে। তো এরপরে এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথমে ট্রু অর ফলস। উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য আর্লি স্টোরি। আমাদের কাছে অনেক বই আছে আগেকার যে ইতিহাসটা, আগেকার যে গল্পটা, পৃথিবীর আগেকার যে গল্পটা সেটা জানার জন্য। সেটা কি ট্রু? সেটা ট্রু না, এটা ফলস। কেন? এখানে আমি লিখে দিচ্ছি ফলস। তাহলে প্রথমটা হবে এর ওয়ান, এটা হবে ফলস। এখানে দেখো কি লেখা আছে, বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস আ গ্রেট ডিল as well, almost as a book would. We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. These and other like things are our books for the earth's early story. মানে প্রথম লাইনটাতেই বলছে যে আমাদের যদিও সেই আগেকার দিনের মানে ফার অফ ডেজ যেটা বলছে পুরোনো দিনের কথা জানার জন্য বেশি কিন্তু বই লেখা নেই। সরি, বেশি না, উই হ্যাভ নো বুকস, মানে আমাদের কিন্তু কোনো বই লেখা নেই। আর আমরা পৃথিবীর আর্লি স্টোরি, আগেকার দিনের ইতিহাসটা, আগেকার দিনের স্টোরিটা আমরা জানবো কোথা থেকে? কি বলছে, এই দেখো আমাদের কাছে কি আছে, রকস, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, এইগুলো। তার মানে কি আমাদের কাছে কিন্তু এখানে বলা আছে মেনি বুকস। মেনি বুকস কি আমাদের কাছে মেনি বুকস আছে? আমাদের কাছে নো বুকস, উই হ্যাভ নো বুকস, যেহেতু ওই সময় কোনো বই লেখা হয়নি। ঠিক আছে, তাহলে প্রথমেরটা হয়ে যাবে ফলস। সেকেন্ডেরটা বলছে রিডিং রকস অ্যান্ড মাউন্টেন্স ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো শেষ লাইনে কি বলেছে, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ইউ উইল হোপ ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। মানে কি বলছিলেন এখানে? বলছিলেন যে আশা করছি, আমি আশা করছি যে তুমি খুব শীঘ্রই শিখে যাবে কিভাবে এই স্টোরিটাকে পড়তে হবে, পৃথিবীর যে আর্লি স্টোরি সেটা রকস অ্যান্ড মাউন্টেন্স, অর্থাৎ পাথর এবং পর্বত, পাহাড় পর্বত থেকে কিভাবে এটাকে পড়তে হবে সেটা কিন্তু তুমি শিখে যাবে খুব তাড়াতাড়ি, এটা আমি আশা করছি। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, তুমি এটাকে কল্পনা করো যে এটা কত মানে আকর্ষণীয়, কতটা এটা সুন্দর। ঠিক আছে, তো ফ্যাসিনেটিং আর ইন্টারেস্টিং কথাটা অনেকটা একই। তাহলে সেকেন্ডের যে প্রশ্নটা এটা হয়ে যাবে ট্রু। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ ভেরি ফ্যাসিনেটিং, কোন জিনিসটা খুবই আকর্ষণীয়? এই যে এখানেই দেওয়া আছে, এই যে ইউ উইল হোপ ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। তাহলে আমরা যদি এটাকে লিখে দিতে পারি এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বি এর দুয়ের একের প্রশ্নটা, রিডিং the earth's reading the earth's early story from the rocks
and mountains is very fascinating. অর্থাৎ কি? রিডিং অফ দি আর্থস আর্লি স্টোরি, অর্থাৎ পৃথিবীর আগেকার যে ইতিহাসটা, আগেকার যে গল্পটা, সেটা রকস অ্যান্ড মাউন্টেন্স অর্থাৎ পাথর এবং পাহাড় পর্বত থেকে যে আমরা পড়বো, দেখে যেটা আমরা বুঝবো, সেটাই বলছে কি খুবই ফ্যাসিনেটিং, খুবই আকর্ষণীয়। ওটাকে রিড করা, ওটাকে পড়া, রকস অ্যান্ড মাউন্টেন্সকে পড়া, ওটা বলছে খুবই ফ্যাসিনেটিং অর্থাৎ আকর্ষণীয়। ঠিক আছে? ওটা তোমরা স্ক্রিনশট করে তুলে নেবে, বা ভিডিওটা একটু পজ করে কোশ্চেনটা তোমরা তুলে নেবে। ঠিক আছে? পরের প্রশ্নটা, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টেক্সট দ্য বুক অফ নেচার? দ্য বুক অফ নেচার এর সোর্স, এর উৎসটা কি? তোমরা এটা তো পড়েছো, এটা পড়ে বুঝেছো যে এখানে যে অথার আছে, ঠিক আছে, অথার কি করছে, তার যে ছোট্ট মেয়ে ইন্দিরা, জওহরলাল নেহরু তার যে ছোট্ট মেয়ে ইন্দিরা, তাকে কিন্তু এই চিঠির মাধ্যমে এই 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 নেচার সম্পর্কে তিনি বলছেন। আর অনেকগুলো তিনি চিঠি লিখতেন, আর সেই চিঠিগুলো পরে কি একটা কম্পাইল করে একটা বই তৈরি হয়েছিল। সেই বইটার নাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তাহলে ওটাই হচ্ছে এটা সোর্স। তাহলে এটা দুয়ের দাগের অ্যান্সারটা কি লিখবো আমরা? দ্য সোর্স অফ দ্য টেক্সট, the source of the text, the book of nature is letters from a father to his daughter। ঠিক আছে? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এটা এই বইটা থেকে এটা কিন্তু এটা নেওয়া হয়েছে। ঠিক আছে? আর এই বইটা হচ্ছে কম্পাইলেশন অফ লেটার্স। কোন কোন লেটারগুলোর কম্পাইলেশন? না, অথর যে আছেন জওহরলাল নেহরু, ইনি তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে চিঠি লিখতেন অনেকগুলো, সেই চিঠিগুলোই কম্পাইল করে এই বইটা কিন্তু হয়েছিল, লেখা হয়েছিল। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখো পোয়েমটা দেওয়া আছে। পোয়েমটা তোমরা পড়েছো, উই আর সেভেন থেকে দেওয়া আছে। তো এখানে চারটে লাইন দেওয়া আছে, চারটে লাইন থেকে এবারে কি কি প্রশ্ন দেওয়া আছে দেখো। হু ইজ আই রেফার টু হিয়ার? এখানে দেখো আই মেট আ লিটল কটেজ গার্ল দেওয়া আছে। তাহলে এখানে আই বলতে কে? আই বলতে এখানে অথারের কথা বলা হচ্ছে। আর অথার কে? অথার কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আমরা কি লিখবো? হিয়ার আই ইজ হিয়ার আই is referred to the poet of the poem we
R7 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তোমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা আগেও হয়তো পড়েছো। রোমান্টিক এজের একজন বিখ্যাত কবি, ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে প্রথমটা আমরা লিখলাম। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ডেসক্রাইব দ্য কটেজ গার্ল। এটা তোমরা একটু তুলে নাও। কটেজ গার্লকে ডেসক্রাইব করতে বলছে। তাহলে দেখো এর ডেসক্রিপশন আগেই দেওয়া আছে, বর্ণনা আগেই দেওয়া আছে। আই মেট আ লিটল কটেজ গার্ল, শি ওয়াজ 8 years old. She said her hair was thick and many a curl. দেখো এখানে ডেসক্রিপশন প্রথমেই দেওয়া আছে, 8 বছর বয়স, আর কি চুলগুলো ঘন আর কোকড়ানো। তাহলে এটা আমরা যদি লিখি তাহলেই হবে। তাহলে দুয়ের প্রশ্নটা আমি উপরে লিখে দিচ্ছি। দ্য কটেজ গার্ল, the cottage girl is 8 years old and has thick curly hair। ঠিক আছে, নেক্সট। এরপর আনসিন। এখানে আনসিনটা কি বলছে একটু শুনে নাও। দেখো এখানে কি বলছে, ফরেস্টস মানে বন জঙ্গল সম্পর্কে দেওয়া আছে। তার যে কি বলবো, বন জঙ্গলের যে উপকারিতা সেটা কি, আর বন জঙ্গল যে কাটা হচ্ছে তার ফলে আমাদের মানব জাতির কি কি অসুবিধা হতে পারে সেই সম্পর্কে একটু দেওয়া আছে। তো দেখো কি বলছে, ফরেস্টস আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ। ফরেস্ট মানে তোমরা জানো যে বন জঙ্গল। তো এই যে বন বা জঙ্গল এটা কি টাউন আর সিটি অর্থাৎ শহর থেকে কিন্তু অনেকটাই দূরে, ঠিক আছে। সো পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস ডু নট থিঙ্ক দ্যাট দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট। তাহলে কি বলছে, যেসব মানুষরা শহরে বাস করছে তারা কি ভাবছে, যে তাদের সাথে বন জঙ্গলের কোনো সম্পর্কই নেই। কারণ কি, বন জঙ্গলগুলো অনেক দূরে আছে, শহর থেকে অনেক দূরে আছে। তাই তারা ভাবছে যে আমাদের এখানকার এই শহরের মানুষের সাথে জঙ্গলের কিন্তু বন জঙ্গলের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। বাট দে আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর টিম্বার। টিম্বার মানে হচ্ছে গাছের যে ওই মোটা গুঁড়ি, সেটা বলছে। হুইচ ইজ নাথিং বাট উড ইউজড ইন বিল্ডিং হাউসেস, ব্রিজেস, প্লাউজ, পেপার্স অ্যান্ড মেনি আদার থিংস। কি বলছে, কিন্তু তারা কি ডিপেন্ডেন্ট অর্থাৎ তাদের উপর কিন্তু ভরসাযোগ্য, ঠিক আছে, ভরসা করে আছে কি, মানে তাদের মানে এখানে ফরেস্টের কথা বলছে, জঙ্গলের উপর কিন্তু ভরসা করে আছে। কিসের জন্য? ফর টিম্বার। টিম্বার মানে ওই যে বললাম কাঠের গুঁড়ি। আর সেগুলো কিসের কাজে ব্যবহার হয়? ফর বিল্ডিং হাউসেস, বাড়ি তৈরির জন্য, ব্রিজ তৈরির জন্য, প্লাউজ মানে হচ্ছে লাঙল, পেপার্স মানে হচ্ছে কাগজ, আর অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো কিন্তু ওই গাছের ওই গুঁড়ি থেকে কিন্তু তৈরি হয়। তার মানে কি, মানুষ, শহরের মানুষও কিন্তু ওদের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। পিপল ইন ভিলেজেস অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিলস। আর গ্রামের মানুষেরা কি করে, গ্রামের মানুষেরা ওই কাঠগুলো দিয়ে কি তাদের রান্না তৈরি করে, খাবার তৈরি করে, মিলস, ঠিক আছে। ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড। শর্টেজ কথাটার মানে হচ্ছে অভাব। আগেকার দিনে মানে অতীতকালে কি বলছে, এই কাঠের যে যোগানটা, কাঠের অভাবের যে মানে ভয়টা যেটা ছিল, যে কাঠ শেষ হয়ে যাবে, এই ভয়টা কিন্তু আগেকার দিনে ছিল না। বাট দিস থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাভ ক্রিয়েটেড এ স্কারসিটি অফ ফায়ারউড। কিন্তু কি বলছে, থটলেস কাটিংস অর্থাৎ মানে চিন্তাশীল, মানে চিন্তা নয় আর কি, একটুও চিন্তা নেই। এই যে মানে কি বলবো, অনবরত যে কাটা হচ্ছে গাছগুলোকে, মানে কোনো কিছুর কথা না ভেবেই, ঠিক আছে। থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাভ ক্রিয়েটেড এ স্কারসিটি অফ ফায়ারউড মানে এই যে জ্বালানি যে কাঠগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা অভাব দেখা দিচ্ছে, মানে কি পর্যাপ্ত নয়, একটা কিন্তু
অনেক বেশি পরিমাণে এটা কিন্তু একটা অভাবের সৃষ্টি করছে। থটলেস কাটিং অফ ট্রিজ, মানে আমি এটাকে আরেকবার তোমাকে ভালো ভালো করে বলছি যে এত পরিমাণে যে গাছ কাটা হচ্ছে, যার ফলে কি করছে, একটা কিন্তু অনেক বেশি পরিমাণে একটা কি বলবো, এটা একটা অভাব তৈরি করছে এই ফায়ারউডের মানে জ্বালানি কাঠের জন্য, ঠিক আছে। ইট হ্যাজ অলসো কজ সয়েল এরোশন। সয়েল এরোশন মানে হচ্ছে ভূমিক্ষয়। এর দ্বারা কি হচ্ছে, যখন তুমি অনেক বেশি গাছ কাটবে, সেই গাছেরা অ্যাকচুয়ালি কি করে, গাছেরা করে মাটিটাকে কিন্তু অনেক বেশি করে শক্ত করে আঁকড়ে ধরে রাখে যাতে সেটা ক্ষয় না হয়। আর তুমি যখন গাছ কাটবে তার মানে কি, তার ওই যে মাটিটাকে যে শক্ত করে যে আঁকড়ে থাকার যে ক্ষমতা সেটা কিন্তু হ্রাস পেলো, সেটা কিন্তু চলে গেল। তাহলে কি সয়েল এরোশন অর্থাৎ ভূমিক্ষয় হচ্ছে। অ্যান্ড লেস রেইনফল, তোমরা জানো গাছ যত বেশি পরিমাণে থাকবে তত বেশি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যত বেশি পরিমাণে গাছ কাটা হচ্ছে তত কিন্তু রেইনফলটা কমে যাচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে। তাহলে গাছ কাটার ফলে কি কি হচ্ছে, এক তো হচ্ছে আমাদের অভাব হচ্ছে জ্বালানি কাঠের জন্য, 2 নম্বর আর কি হচ্ছে যে সয়েল এরোশন অর্থাৎ ভূমিক্ষয় হচ্ছে, আর লেস রেইনফল মানে বৃষ্টিপাত অনেক কম হচ্ছে। উই ক্যান হাউএভার ওভারকাম দ্য প্রবলেমস বাই স্টপিং ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ। কি বলছে দেখো, আমরা কিন্তু পারবো, আমরা পারবো এই যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে সেটাকে কাটিয়ে উঠতে, পেরে উঠতে বা জয় করতে। কিভাবে, বাই স্টপিং ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, মানে এই যে বন জঙ্গল যে ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ, আমাদেরকে আরো বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি গাছ সম্পর্কে, গাছের যে কাজগুলো, গাছগুলো আমাদের কিভাবে সাহায্য করছে, ঠিক আছে। এই যে সয়েল এরোশনের কথা বলা হচ্ছে, লেস রেইনফলের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এইগুলো থাকলে মানে গাছ যদি থাকে তাহলে সয়েল এরোশন হবে না, ভূমিক্ষয় হবে না, আর বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হবে। এখানে লেস রেইনফল যদি, কেন, আমরা যেহেতু চিন্তাহীনভাবে আমরা প্রচুর পরিমাণে গাছ কাটছি, বন জঙ্গল সাফ করে দিচ্ছি, যার ফলে কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে কি কি প্রশ্নগুলো দিয়েছে দেখো। প্রথমে ট্রু অর ফলস করতে হবে। পিপল হু লিভ ইন দ্য সিটিজ অ্যান্ড টাউনস হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট, মানে কি বলছে, যারা, যেসব মানুষরা শহরে বসবাস করছে তাদের সাথে ফরেস্ট অর্থাৎ বন জঙ্গলে কোনো কানেকশন নেই, এটা কিন্তু তারা মনে করছে। বাট দে আর অলসো ডিপেন্ডেন্ট টু দ্য ফরেস্ট, ঠিক আছে। কেন, কারণ ব্রিজ তৈরি করছে, বাড়ি তৈরি করছে, আর কি প্লাউ, পেপার, বিভিন্ন ধরনের জিনিস, ওই যে টিম্বার মানে গাছের যে গুঁড়িটা, ওটা কিন্তু দরকার পড়ছে। তার মানে এটা কিন্তু ফলস হবে। তাহলে প্রথমেরটা, তাহলে আনসিনের প্রথমেরটা কিন্তু হয়ে যাচ্ছে এটা ফলস, ঠিক আছে। এবার 2 নম্বরটা, 2 নম্বরে কি বলেছে, রেইনফল হ্যাজ ইনক্রিজড অ্যাজ এ রেজাল্ট অফ কাটিং অফ ট্রিজ। তাহলে ইনক্রিজ কথাটার মানে কি, ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া, তার মানে বৃষ্টিপাত বেড়ে গেছে গাছ কাটার ফলে, বৃষ্টিপাত তো কমে যাচ্ছে গাছ কাটার ফলে, তাহলে এটাও ফলস হবে। পরেরটা, সয়েল এরোশন হেল্পস ট্রিজ গ্রো অ্যান্ড সার্ভাইভ। সয়েল এরোশন মানে ভূমিক্ষয় কি করছে, গাছেদের হেল্প করছে, সাহায্য করছে বাড়ার জন্য, আর বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য, গ্রো করার জন্য, আর বেঁচে থাকার জন্য ভূমিক্ষয় নাকি সাহায্য করছে, এটাও তো ফলস হবে। তাহলে 3 নম্বরেরটাও ফলস হয়ে গেল, তিনটেই কিন্তু ফলস, ঠিক আছে, তিনটেই ফলস হবে। এরপরে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, বিয়ের দাগ, বিয়ের দাগের প্রথমটা কি বলছে আমরা একটু দেখে নিই। হোয়াই ডু পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট। প্রথম প্রশ্নটাতে বলেছে যে শহরের মানুষরা এরা কেন ভাবছে যে আমাদের সাথে বন জঙ্গলের কোনো কানেকশন, কোনো সম্পর্ক নেই। কেন, কারণ এরা বন জঙ্গল থেকে অনেকটাই দূরে আছে, তাই এটা ভাবছে। তাহলে এটা আমরা কি লিখবো, দ্য পিপল ইন সিটিজ, আচ্ছা, এখান থেকে আমরা লিখবো পিপল ইন, পুরোটাই লিখে দিচ্ছি, পিপল in cities and towns think that they have
no connection with forests because they are living far from the forests. Far from the forests. কি লিখলাম? যে শহরের মানুষগুলো কেন এটা ভাবছে যে তাদের সাথে বন জঙ্গলের কোনো কানেকশন নেই, কারণ তারা যেহেতু বন জঙ্গল থেকে অনেকটা দূরে বাস করছে সেই জন্য। তাহলে ওটাই আমি অ্যান্সার করেছি, বিকজ দে আর লিভিং ফার ফ্রম দ্য ফরেস্ট। ঠিক আছে, এরপর দুয়ের প্রশ্নটাতে কি আছে আমরা একটু পড়ি। ওয়াই শুড উই প্ল্যান্ট মোর ট্রিজ? আমরা কেন বেশি পরিমাণে গাছ লাগাবো? যাতে ভূমিক্ষয় কম হয়, ভূমিক্ষয় রোধ করতে পারি। তাহলে টু প্রিভেন্ট সয়েল এরোশন অ্যান্ড ফর সাফিসিয়েন্ট রেইনফল, মানে পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য কিন্তু আমরা বেশি পরিমাণে গাছ লাগাবো। তাহলে ওটা লিখবো আমরা, উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, টু প্রিভেন্ট মানে রোধ করা, ঠিক আছে, টু প্রিভেন্ট সয়েল এরোশন মানে ভূমিক্ষয়টা আমাদের রোধ করার জন্য, আর কি, অ্যান্ড ফর সাফিসিয়েন্ট রেইনফল, পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত আর কি, সাফিসিয়েন্ট বা এডিকুয়েটও তোমরা ইউজ করতে পারো, ফর সাফিসিয়েন্ট রেইনফল। এই দুটো কারণের জন্য কিন্তু আমরা গাছ লাগাবো। ঠিক আছে, তাহলে এটা তোমরা পজ করে বা স্ক্রিনশট করে যা ইচ্ছা তোমরা খাতায় তুলতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় তুলতে পারো বা এমনি তুলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে গ্রামারে চলে আসো 4 দাগে। প্রথমটা কি বলছে দেখো, রোজ ইজ দ্য ড্যাশ দিয়ে বিউটিফুল ফ্লাওয়ার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এখানে দেখো অ্যাডজেক্টিভের যে ডিগ্রিগুলো তোমরা জানো কি কি হয়, পজিটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। তো এখানে দেখো ব্র্যাকেটে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে বিউটিফুল, এটাকে প্রপার ডিগ্রি, কোন ডিগ্রিটা আমরা ইউজ করবো দেখো, এখানে আমাদের একটা হিন্ট দেওয়া আছে, রোজ ইজ দা, দেখো দা দেওয়া আছে, তাহলে দা যদি দেওয়া থাকে তোমরা জানো দা এর পরে অবশ্যই কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটা থাকে। তাহলে বিউটিফুল এর কম্পারেটিভ ডিগ্রি হয় মোর বিউটিফুল, আর সুপারলেটিভ ডিগ্রি হয় মোস্ট বিউটিফুল। তাহলে প্রথমটা কি হয়ে যাবে, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আরেকবার বলছি, যদি দা দেওয়া থাকে তোমরা বুঝবে যে এর পরে কিন্তু অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রিটাই হবে। ঠিক আছে, এর পরেরটা কি বলছে, দ্য বয়েজ ড্যাশ ইন দ্য ফিল্ড নাও, ইউজ প্রপার ফর্ম অফ দ্য গিভেন ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে, আমরা আগে পড়ি পুরো সেন্টেন্সটা, দ্য বয়েজ ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে প্লে ইন দ্য ফিল্ড নাও, দেখো নাও কথাটা দেওয়া আছে, নাও মানে কি এখন, তার মানে কি ছেলেরা, এই যে ছেলেগুলোর কথা বলা আছে, ছেলেরা মাঠে এখন খেলছে। তাহলে এখন যদি খেলে তাহলে এটা কোন টেন্স হয়ে যাচ্ছে, এখন যদি কোনো একটি কাজ করা হচ্ছে, চলছে, এরকম যদি বোঝায়, তাহলে বর্তমান সময়ে যদি এরকম বোঝায়, তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা জানো সাবজেক্টের পরে, এখানে সাবজেক্টটা দেওয়া আছে দ্য বয়েজ, তাহলে সাবজেক্টের পরে আমাদেরকে কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব রাখতে হবে। তাহলে দ্য বয়েজ আছে, বয়েজের পরে আমরা কি দেব, আর দেব, বয়েজের পরে কি দেব, আর দেব, ইজ তো দিতে পারবো না, এটা প্লুরাল আছে। তাহলে বয়েজ আর, এরপরে কি ভার্বের সাথে, ভার্বটা দেওয়া আছে প্লে, এর সাথে কিন্তু আইএনজি আমাদেরকে অ্যাড করতে হয়, বয়েজ আর প্লেইং। ঠিক আছে, বোঝা গেল। পরেরটা, দিস পেন ইজ ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কোনগুলো, যেখানে
যে প্রোনাউনগুলো ইউজ করে কিন্তু আমরা কোনো নাউনের, কোনো একটা জিনিসের আমরা কিন্তু ওনারশিপ অথবা মালিকানা বোঝাই, ঠিক আছে? তাহলে মালিকানা বোঝাচ্ছে যে এই পেনটা আমার, ঠিক আছে, দিস পেন ইজ, এখানে কি হবে পজেসিভ প্রোনাউনে? মাইন হবে, 3 দাগেরটা হবে মাইন, পজেসিভ প্রোনাউন। আর একটা তোমাদের সিলেবাসে আছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভটা কি হচ্ছে? পজেসিভ অ্যাডজেক্টিভটা হয় সেখানে হচ্ছে যেমন হয় মাই, ইয়োর, ঠিক আছে, হিজ, হার, এগুলোর পরে কিন্তু একটা নাউন থাকে, আর পজেসিভ প্রোনাউনের পরে কিন্তু কোনো নাউন থাকে না। এটা কিন্তু তোমাদের একটা টিপস দিয়ে দিলাম, এটা মনে রাখবে, গোল্ডেন রুল। ডু নট রান ইন দ্য সান, চেঞ্জ দ্য ভয়েস, ডু নট রান ইন দ্য সান। এখানে দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে, আর এটা কোন সেন্টেন্সে আছে দেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে এখানে একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তাহলে ভয়েস চেঞ্জের সময় ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি লিখবো? ইউ আর অ্যাডভাইসড নট টু, ডু নট আছে তাই আমরা নট টু রান ইন দ্য সান, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো হয়? যেখানে অনুরোধ করা বোঝায়, অর্ডার করা বোঝায়, আদেশ, অনুরোধ, ঠিক আছে, প্রার্থনা নয়, ওটা অপটেটিভ হয়ে যাবে। তো এইগুলো যেগুলোতে বোঝায়, আর যদি এরকম থাকে তাহলে কি হয়, স্টার্টিংটা আমরা কি করি? ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার্ড, ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা কিন্তু স্টার্ট করি। তো এখানে তোমরা পড়েই বুঝতে পারছো যে এখানে একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে যে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না। ওই জন্য আমি লিখলাম ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান, ঠিক আছে? পরেরটা, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স অর সাফিক্স। প্রিফিক্স সাফিক্স কি হবে? হোয়াই আর ইউ সো রেগুলার, রেগুলারকে আমরা প্রিফিক্স সাফিক্স দিয়ে যদি একটা অন্যরকম একটা ওয়ার্ড আমরা তৈরি করি, তাহলে দেখো রেগুলারটা হয়ে যেতে পারে এখানে ইররেগুলার। কি হতে পারে? ইররেগুলার, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরেরটা কি আছে? ডোন্ট টাচ, ইট ইজ আ ড্যাশ ইনসেক্ট। তো এখানে দেখো প্রিফিক্স ইউজ করলাম ইররেগুলার, তাহলে এখানে হার্ম আছে, হার্ম থেকে আমি একটা সাফিক্স দিয়ে হার্মফুল করতে পারি। হার্মফুল মানে কি? যেটা ক্ষতিকর। তার মানে কি, এটা একটা আমি সাফিক্স দিয়ে করলাম হার্ম থেকে হার্মফুল, ঠিক আছে? ডোন্ট টাচ, ইট ইজ আ হার্মফুল ইনসেক্ট, হয়ে গেল। এরপরে আনসিন থেকে আমাদেরকে কিন্তু মিনিং, ওয়ার্ড মিনিং গুলো খুঁজতে হবে। তো দেখি কি আছে। আ প্রসেস দ্যাট ব্রেকস ডাউন অ্যান্ড মুভস সারফেস মেটেরিয়ালস, ঠিক আছে, একটা প্রসেসের কথা বলা হচ্ছে, ঠিক আছে, যার দ্বারা কি বলছে যে উপরিভাগের, উপরি স্তরের যে জিনিসপত্রগুলো হয়, বস্তু হয়, সেগুলো কি বলছে ভেঙেও যায় আবার কি সরেও যায়। তাহলে এখানে একটা ছিল সয়েল এরোশন বলে একটা ছিল, এরোশন মানে হচ্ছে ক্ষয় হওয়া, ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড ছিল এরোশন, এই যে সয়েল ইরোশন, ইরোশন মানে হচ্ছে ক্ষয় হওয়া, তাহলে এটা হবে, ঠিক আছে? তাহলে 6 দাগের একটা হয়ে যাবে ইরোশন। 2 নম্বরটা কি আছে একটু দেখি। 2 নম্বরে বলছে ল্যাক অফ সামথিং, মানে কোনো কিছু কম আছে, অভাব যেটা বলছে, সেখানে ছিল শর্টেজ, ছিল শর্টেজ, শর্টেজ, শর্টেজটা কোথায় ছিল? এই যে ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ ফুড, ঠিক আছে? এরপরে লাস্ট দেখো রাইটিংটা দেওয়া আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, ঠাকুরের আহ, এটা একটা বায়োগ্রাফি লিখতে হবে। তো এখানে হিন্টগুলো দেওয়া আছে, এগুলো তোমরা জানো। আর এই রকম প্যারাগ্রাফ যখন দেবে, বায়োগ্রাফি যখন তোমাদের লিখতে দেবে, তোমরা ইউজড কি করবে বলো তো? পাস্ট টেন্স ইউজ করে তোমরা লিখবে। এখানে রাইটিংটা আছে, ঠিক আছে, এই রাইটিংটা তোমরা খাতার মধ্যে তুলে নাও বা স্ক্রিনশট করো। আচ্ছা, রবীন্দ্রনাথ টেগোর যে আমি হেডিংটা দিয়েছি, হেডিংটা একটু বাম দিক করে দেওয়া হয়ে গেছে, এটা একটু
মাঝামাঝি করে তোমরা লিখবে, ঠিক আছে? আর যা যা হিন্ট আছে ওই হিন্ট থেকেই কিন্তু সমস্ত কিছু লিখে দিয়েছি। যে প্রথমে একটা তোমরা ইন্ট্রোডাকশন দেবে, আমি যেমন দিয়েছি, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েট, রাইটার অ্যান্ড এডুকেশনিস্ট। ঠিক আছে, এটা একটা তোমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন তোমরা দিবে। যে কোনো তোমাদের প্যারাগ্রাফ, কোনো মহান ব্যক্তির যদি তোমাদের বায়োগ্রাফি তোমাদের লিখতে বলে, তোমরা অলওয়েজ একটা ইন্ট্রোডাকশনে কিছু একটা লিখবে, ঠিক আছে? তারপরে হিন্টগুলো দেখে দেখে, হিন্টে যা যা দেওয়া থাকবে সেগুলো, যদি বায়োগ্রাফি থাকে অলওয়েজ পাস্ট টেন্স ইউজ করে তোমরা লিখবে। আর খুবই সহজ সরল ভাষায় লিখবে, কোনো মানে জটিল বাক্য তোমরা ইউজ করতে যাবে না। আর কি, দু একটা সেন্টেন্স যদি নিজে থেকে তোমরা অ্যাড করতে পারো তাহলে অলওয়েজ বেটার, ঠিক আছে? বাকি তোমরা ওই হিন্টগুলো দেখে দেখে ইউজ ইউজ করে তোমরা লিখবে। দেখো আমি ওই হিন্টগুলো থেকেই লিখেছি। কত সালে কোথায় জন্মেছিলেন সেটা দেওয়া ছিল, ওটা আমি লিখে দিয়েছি। আর কি, তিনি কি কি লিখেছিলেন, পোয়েমস, নোভেলস, সংস, শর্ট স্টোরিজ, এসেজ অ্যান্ড প্লেজ। আর তার যে খুবই মহান কাজ, ফেমাস ওয়ার্ক গীতাঞ্জলি। গীতাঞ্জলি যে তিনি নোবেলটা লিখেছিলেন, তার জন্য যে আহ, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, ঠিক আছে? আর কিসের জন্য, লিটারেচারের জন্য, কত সালে সেটা দেওয়া আছে। রবীন্দ্রনাথ টেগোর কি কি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কি কি প্রতিষ্ঠা করেছিলেন, বিশ্বভারতী ইউনিভার্সিটি। হ্যাঁ, কিসের জন্য, টু প্রমোট এডুকেশন অ্যান্ড কালচার, হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এনরিচিং ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড কালচার, দিস গ্রেট পার্সোনালিটি পাস্ট অ্যাওয়ে অন 7th August 1941। তো ব্যাস এইটুকুই, তোমাদের ওই প্রত্যেকটি হিন্টেই এগুলো সব দেওয়া আছে। এগুলো তোমরা একটা প্রপার সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা কিন্তু সেন্টেন্সগুলো লিখবে, আর পাস্ট টেন্স ইউজ করে লিখবে, ঠিক আছে? এই ধরনের বায়োগ্রাফি যদি থাকে প্যারাগ্রাফে। তো ঠিক আছে, তাহলে এটা তোমাদের হয়ে গেল। নেক্সট আমি আরেকটা পেজ নিয়ে আরেকদিন হাজির হব, ঠিক আছে?